আমরা আগের দিন লাস্ট পড়েছিলাম যে ওই টার্মগুলো, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ, তারপরে আমরা পড়েছিলাম অ্যাসেট, লায়াবিলিটি, ডেটার, ক্রেডিটার, ইনকাম, ডিসকাউন্ট, প্রচুর টার্ম আমরা শিখেছি। আজকে আমরা আরেকটা স্টেপ এগিয়ে যাব টুয়ার্ডস আমাদের আসল লক্ষ্য, যেটা কিনা ডেবিট ক্রেডিট জার্নাল লেজার। এইটার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। নেক্সট ক্লাসে হয়তো আমরা জার্নাল স্টার্ট করে দিতে পারবো, আর দেবই, যেহেতু 1 মে, ওই জন্য জার্নাল ওই দিন শিখতেই হবে, দিনটা ভালো। তা আজকে আমাদের ওইখানে পৌঁছানোর তার আগের যে পোর্শনটা বাকি আছে, এটা হচ্ছে থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। আজকে আমরা কিছু থিওরি জানব, যে থিওরিগুলো কী কী অ্যাকাউন্টিংয়ের। অ্যাকাউন্টিং অনেকগুলো থিওরি বা অনেকগুলো অ্যাজাম্পশনের ওপর চলে। কারণ আমি প্রথম দিন বলেছিলাম যে অ্যাকাউন্টস একদিকে সায়েন্স, অন্যদিকে কমার্স। শুধু তো বললেই হবে না, কমার্স তো অবশ্যই, অ্যাকাউন্টস মানে তো কমার্স। একদিকে সায়েন্স, একদিকে কমার্স, একদিকে আর্টস, কোনোভাবে আবার প্রফেশনও বটে, কারণ এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স। তা কেন সায়েন্স, তার কারণ বলেছিলাম, এর কিছু অ্যাকাউন্টসের কিছু নির্দিষ্ট নিজস্ব জ্ঞান ভাণ্ডার আছে, বা কিছু সেট অফ রুলস আছে, বাঞ্চ অফ রুলস আছে, তাই জন্য অ্যাকাউন্টস হচ্ছে সায়েন্স। তা সেই রুলসগুলো কী, সেই থিওরিগুলো কী, সেই থিওরিগুলো আমরা আজকে প্রথম জানব, যেটা আমাদের ডেবিট ক্রেডিটে সহায়তা করবে। থিওরি জানার আগে আমাদের একটা টার্ম প্রথম জানতে হবে, যে টার্মটার নাম হচ্ছে গ্যাপ, GAAP। এই টার্মটা আমাদের লাস্ট দিন অবধি অ্যাকাউন্টসে লাগবে। গ্যাপ, হোয়াট ইজ গ্যাপ? ফুল ফর্ম অফ গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এইটা হচ্ছে গ্যাপ। এবার এই গ্যাপ জিনিসটা কি? গ্যাপ হচ্ছে একটা সর্বজন গ্রাহ্য হিসাব নিকাশের নীতি। খুব ভালো করে বলি, অ্যাকাউন্টস তার পেরিফেরিটা তো সাংঘাতিক, বিশাল পেরিফেরি। সারা পৃথিবী জুড়ে অ্যাকাউন্টস চলছে। এশিয়ান অ্যাকাউন্টস, আমেরিকান অ্যাকাউন্টস, ইউরোপিয়ান অ্যাকাউন্টস, এগুলো আলাদা কিছু হয় না। এটা লিটারেচার নয়, এটা স্কাল্পচার নয়, যে কি এটা এশিয়ান কালচার, এটা ওয়েস্টার্ন কালচার, এটা ইউরোপিয়ান কালচার, না, সেরকম ব্যাপার ঠিক নয়। অ্যাকাউন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড কনসেপ্টটা সেম, একদম কনসেপ্টটা সেম। তা এই যে একটা সিমিলারিটি অ্যাকাউন্টসে আনা হয়েছে, এর জন্যই অ্যাকাউন্টস সর্বজন গ্রাহ্য, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই যে অ্যাকাউন্টসের যত নিয়ম আছে, যত রুলস আছে, যত রেগুলেশনস আছে, সব রেগুলেশনসগুলোকে যখন সর্বজন গ্রাহ্য করা হয়েছে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড করা হয়েছে, তখন সেই বাঞ্চ অফ রুলসকে একসাথে বলা হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। একটা কারণেই আনা হয়েছে, যাতে সারা পৃথিবীতে কোনো যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, হ্যাঁ, দেশের আইন আলাদা, রুলস আলাদা, বাট অ্যাকাউন্টস মেনটেনের প্রসেসটা এক। আমার দেশে হয়তো ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স রেট 30%, আমেরিকাতে হয়তো কর্পোরেট ট্যাক্স রেট 40%, কিন্তু ইনকাম থেকে এক্সপেন্সেস লেস করলে প্রফিট হয়, এবং সেই প্রফিটের ওপরই ট্যাক্স চার্জ করা হয়। এই স্ট্রাকচারটা সারা পৃথিবীতে সমান। পৃথিবীর কোনো দেশে এরকম হবে না কি এক্সপেন্সেস থেকে ইনকাম লেস করলে প্রফিট আসে, এটা কোনোদিন হবে না। অলওয়েজ ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দিলে প্রফিট আসে, আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা আসে। কোনো দেশে এরকম হবে না কি ব্যয় থেকে আয়টাকে বাদ দিয়ে দিলাম, সেখান থেকে আমি মুনাফা পেয়ে গেলাম, না। তাই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এইবার কি বলছে, আর্থিক বিবরণী তৈরি করার সময় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট?
আরেকটা নতুন শব্দ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রত্যেকটা কোম্পানি ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করছে তাদের সেক্টরে। প্রত্যেকটা কোম্পানিকে বলাই হয় যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, প্রত্যেকটা কোম্পানিকে বলা হয় যে ইয়ার এন্ডে তোমাকে একটা স্টেটমেন্ট পাবলিশ করতে হবে, যে স্টেটমেন্টে তোমার সমস্ত ফিনান্সিয়াল রিপোর্টটা লেখা থাকবে। তোমাকে একটা স্টেটমেন্ট পাবলিশ করতেই হবে যে স্টেটমেন্টে তোমার কমপ্লিটলি সমস্ত ফিনান্সিয়াল রিপোর্ট, ফিনান্সিয়াল পজিশনস, ফিনান্সিয়াল ফিগার্স, ফিনান্সিয়াল কন্ডিশনস ওখানে তোমার একদম নোটেড থাকবে। কিছুই না, কত ক্যাপিটাল রয়েছে, কত অ্যাসেট রয়েছে, বিজনেসে তুমি কত ম্যাক্সিমাম প্রফিট করেছো, তোমার ওই বছরের সেলস কত আছে, ওই বছরে তুমি কত ট্যাক্স দিয়েছো, কত ইন্টারেস্ট পে করেছো, কত তোমার শেয়ার হোল্ডার আছে, কত তুমি ডিভিডেন্ড দিয়েছো, ইচ অ্যান্ড এভরিথিং। হয়তো এখন অনেকগুলো শব্দই হয়তো আবার নতুন নতুন লাগলো, কি ডিভিডেন্ড জিনিসটা কি, সব আস্তে আস্তে পরে বলবো। মোদ্দা কথা, ফাইন্যান্সিয়াল সমস্ত রিপোর্ট, সমস্ত সিচুয়েশন, সমস্ত কম্পোনেন্টের একটা স্টেটমেন্টস ওয়াইজ একটা রিপোর্ট পাবলিশ করা হয়। যে রিপোর্টটা কারা দেখে? সবাই দেখে। যারা বিজনেসের মালিক তারা দেখে, যারা বিজনেসের ইনভেস্টার তারা দেখে, গভর্নমেন্ট দেখে, যারা বিজনেসে বাইরে থেকে লোন দিচ্ছে লোন দেওয়ার আগে দেখে, দেখলেই তো বুঝতে পারবে বিজনেসটা ভালো না খারাপ। প্রত্যেকটা জিনিস তারা সমভাবে চেক করে। ওই ফিনান্সিয়াল রিপোর্ট চেক করার পরেই যদি মনে হয় হ্যাঁ রিপোর্টটা ঠিকঠাক, তখনই আমরা ডিসিশন নিই না এই কোম্পানিটা ভালো কি এই কোম্পানিটা খারাপ কি এই কোম্পানিটা মধ্যবিত্ত। তার মানে অন দ্য বেসিস অফ দ্য পার্টিকুলার ফিনান্সিয়াল রিপোর্ট আমরা প্রত্যেকে আমাদের স্টেটমেন্ট, আমাদের কনক্লুশন আমরা ড্র করি। সো এই যে ফিনান্সিয়াল রিপোর্ট, এই ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করার সময় কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, কিছু প্রিন্সিপালস এবং কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে করা হয়। কি কি বললাম? কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, কিছু প্রিন্সিপাল এবং কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের। ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন কি কি পড়বো, আস্তে আস্তে পড়বো। কিছু অ্যাজাম্পশনস আছে, আমি বলেছি অ্যাকাউন্টেন্সি একদিকে আর্ট, কারণ অ্যাকাউন্টস কাজ করে কিছু কিছু অ্যাজাম্পশনের বেসিসে। কিছু প্রিন্সিপাল, কারণ সে সায়েন্স, কিছু নিয়ম নীতি আছে তাই কিছু প্রিন্সিপালস। আর ওয়াই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস? বিকজ একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এই যে রুলস অফ দ্য মেনটেন অফ অ্যাকাউন্ট, দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইজ দ্য রুলস। সেই রুলসগুলো যে বইতে লেখা থাকবে সেটাই হচ্ছে, সেই সাবজেক্টটাই হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এবং এই যে রুলসগুলো লেখা থাকে এই রুলসগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন AS 26 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ গুডউইলের ওপর লেখা আছে যে গুডউইল কি হবে। গুডউইল বলে একটা জিনিস আছে যেটা বিজনেসের সুনাম। সেই সুনাম আমরা কি করে মেনটেন করব, সুনামের কি করে ভ্যালুয়েশন করব, সুনাম কি করে কিনবো, সুনাম কি করে বেচবো, সুনাম রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং রিটেন ইন দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড AS 26। এরকম AS 16 আছে, AS 2 আছে, AS 2-তে স্টক ভ্যালুয়েশন বলা আছে। এগুলো যখন আমরা অনেক উঁচু ক্লাসে উঠবো, কলেজ টলেজে পড়বো, ফাইনাল ইয়ারে যাবো, তখন আমরা এইসব AS গুলো শিখবো। প্রচুর আছে। তো স্টক ভ্যালুয়েশন, যে স্টক কিভাবে আসবে, স্টক কিভাবে যাবে, স্টকের কি ঘটবে, এইরকম জিনিসগুলোকে নিয়ে নিয়ে AS 2। তা এই তিনটে জিনিসের কম্বিনেশনে কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, কিছু প্রিন্সিপালস আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে মিলিয়ে কি করা হয় না এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল রিপোর্ট পাবলিশ করা হয়। ক্লিয়ার? এবার বলছে অ্যাকাউন্টিং বেসিস। হোয়াট আর দ্য অ্যাকাউন্টিং বেসিস? বলছে যে সমস্ত ধারণার মাধ্যমে নিয়ম নীতি অনুমান মতবাদ বিভিন্ন ভিত্তিতে হিসাব নিকাশ করা হয় তাকে বলা হয় অ্যাকাউন্টিং বেসিস। কিছুই না, যে যে প্রিন্সিপাল, যে যে কনসেপ্ট, যে যে অ্যাজাম্পশন বেসিসে আমি অ্যাকাউন্টিং প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাকেই বলা হয় অ্যাকাউন্টিং বেসিস, দ্য বেসিস অফ দ্য অ্যাকাউন্টিং। আমরা আজকে কিছু অ্যাকাউন্টিং বেসিসই পড়ব, বেসিস অফ দ্য অ্যাকাউন্টিং আমরা পড়ব। এই বেসিস অফ দ্য অ্যাকাউন্টিং ইন্ডিয়াতে কে করে, মানে কারা এটা গভর্ন করে। যেমন আমি যদি এখন বলি যে মানি মার্কেটের কে গভর্ন করে মানি মার্কেটকে, আমি বলবো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সমস্ত ব্যাংক রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে চলে। আমি যদি বলি শেয়ার মার্কেটকে কে গভর্ন করে, তাহলে আমি বলবো সেবি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সে সিকিউরিটি মার্কেটকে গভর্ন করে। তেমনি আমাদের ইন্ডিয়াতে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং রুলস, রেগুলেশন, প্রিন্সিপালস, একে কে গভর্ন করে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এরা কি করে? এইটাকে গভর্ন করে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ICAI থেকে যারা পড়াশোনা করে তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে একটা কোর্স হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হয়। আমি আবার সিএ কে খুব একটা আমি সিএ এর প্রতি ইন্টারেস্টেড নই, তাই আমি সিএ এর দিকে যাইনি, আমি সিএম এর দিকে এসেছি। তারা আবার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডটাকে দেখে। ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। ওটা হচ্ছে ICMAI, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। আরেকটা আছে ICSI, এত এখন লিখতে হবে না, যা শুনে নাও। ICSI, ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া। তারা আবার বিজনেসের লিগাল দিকগুলোকে দেখে, লিগাল লয়ার, কমার্শিয়াল লয়ার, কোম্পানি লয়ার, তারা হচ্ছে কোম্পানি সেক্রেটারি। এই স্ট্যাটুটারি বডিগুলো আছে। আমরা ইন ফিউচার যখন 11-12 পাস করে যখন কলেজে উঠবো, আমরা বিকম করার সাথে সাথে আমরা এই ধরনের কিছু প্রফেশনাল কোর্সে যদি আমরা ইন্টারেস্টেড থাকি, যে আমরা ইন ফিউচার অ্যাজ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাজ আ কস্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাজ আ কোম্পানি সেক্রেটারি আমরা আমাদের কেরিয়ারকে গ্রোন আপ করতে চাইছি, তখন আমরা এই ডিসিশনগুলো নেব। তাহলে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা না, প্রথমেই ভাবা যে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অর কনসেপ্ট, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস অর কনসেপ্ট। সো প্লিজ রাইট ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং assumptions or concept. Fundamental accounting assumptions or concept. আমরা কিন্তু একদম অ্যাকাউন্টেন্সিতে ঢুকে যে গেছি। assumptions, 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 অনুমান। Fundamental accounting assumptions or concepts, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এই শব্দটা তো আমি প্রথম দিনই বলে দিয়েছি যে আমরা মুখস্থ শব্দটা কোনোদিন সারা জীবনে আনবো না, যদি আনতে হয় আনবো আত্মস্থ। যারা লেট জয়েনার তারা হয়তো জানে না, আমি তো মুখস্থ শব্দ ডিডলি এগেনস্টে। মুখস্থ করলে ব্রেনের সামনে থাকে, কিছুদিন পরে মানুষ ভুলে যায়। আত্মস্থ করলে ব্রেনের পেছনে চলে যায়, কোনোদিন মানুষ ভুলে না। মুখস্থ করে কিন্তু লাভ কিছু হবে না, তাই মুখস্থ শব্দটাকে উড়িয়ে দাও লাইফ থেকে। প্রথম অ্যাজাম্পশনস হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, গোয়িং কনসার্ন, GOING, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। এগুলো কি অ্যাজাম্পশনের ভাগ? হ্যাঁ, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। The assumption is going concern, GOING CONCERN, গোয়িং কনসার্ন। বাংলায় এই গোয়িং কনসার্নকে বলা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা, চলমান প্রতিষ্ঠানের ধারণা। এই কনসেপ্টে ধরে নেওয়া হয় প্রত্যেকটা বিজনেস যখন তৈরি হয়েছে সে আদি অনন্ত কাল ধরে চলবে। এই কনসেপ্টে ধরে নেওয়া হয় প্রতিটা বিজনেস যখন তৈরি হয়েছে আদি অনন্ত কাল ধরে চলবে। এইটা প্রত্যেকটা বিজনেসের একটা অ্যাজাম্পশন, আদি অনন্ত কাল, মানে এর কোনো এন্ড নেই। আজকে মালিক বিজনেসটা তৈরি করবে, মালিক মরে যাবে কিন্তু বিজনেসটা মরবে না। মালিক মরে যাবে কিন্তু বিজনেসটা মরবে না। মালিকের ছেলে থাকবে, সেও মরে যেতে পারে, বিজনেসটা তাও থেকে যাবে। এটা ধরে নেওয়া হয়, কারণ বিজনেস কোনোদিন শেষ হবে না। এটাই হচ্ছে এই অ্যাজাম্পশনের নিয়ম। প্রতিষ্ঠানের আয়ু অনন্তকাল ধরে চলতে থাকবে এবং তার যে লেনদেন, তার যে ট্রানজাকশন, তার একটা ধারাবাহিকতা বজায় থাকবে। মানে জীবন ভোর, সারা জীবন ধরে পারচেজ হবে, সারা জীবন ধরে সেলস হবে, হতেই থাকে। না হবে না কেন? এটা একটা অ্যাজাম্পশন, নাও হতে পারে। হয় না শব্দটা ঠিক নয়।
হয় না শব্দটা ঠিক না, এর অ্যাজাম্পশনটা এরকম নয় কি কোনো বিজনেসই হয় না, আবার এটাও নয় কি সব বিজনেসই লং টার্ম ধরে চলে। এটা একটা অ্যাজাম্পশন। প্রতিটা বিজনেস যখন মালিক করে, কোনো মালিক এটা ভেবে করে না যে আমি মরে গেলেই বিজনেসটা নষ্ট হয়ে যাবে, তাহলে সে বিজনেস কেন করবে, সে তাহলে চাকরি। তাই এটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানেই তো ধরে নেওয়া, কিন্তু এটা ঘটে, বিজনেস মরে না। আজ ধীরুভাই আম্বানি রিলায়েন্স তৈরি করেছিলেন, ধীরুভাই আম্বানি তো মরে গেছেন বহুদিন আগে, তা মুকেশ আম্বানি, অনিল আম্বানি বিজনেসটা তো চালাচ্ছেন। দ্যাট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট। রতন টাটা মারা গেলেন, রতন টাটার আগে থেকে টাটা কোম্পানি চলছে, তার জামশেদজি টাটা থেকে চলছে। রতন টাটা চলে গেলে টাটা কোম্পানি কি পড়ে গেছে? না, বহাল তবিয়তে বেঁচে আছে, আরো বড় হয়ে গেছে। এখন নোয়েল টাটা দেখছে, উনি হয়তো চলে যাবেন, টাটা কোম্পানি থেকে যাবে। এটাই হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে কনসিস্টেন্সি অ্যাজাম্পশন। কনসিস্টেন্সি অ্যাজাম্পশন, CONSISTENCY, consistency assumption। কনসিস্টেন্সি অ্যাজাম্পশনে বলা হয়েছে যে হিসাব নিকাশের নিয়ম নীতি বা যে পদ্ধতিগুলো আমরা মেনটেন করছি, একটা হিসাব নিকাশ করতে গেলে যে রুলস আর রেগুলেশন গুলো আমরা মেনটেন করছি, সেই রুলস এন্ড রেগুলেশন গুলোকে বছরের পর বছর একইভাবে অনুসরণ করতে হবে, চেঞ্জ করলে হবে না, কনসিস্টেন্ট একইভাবে হিসাব করে যেতে হবে। এইভাবেই চলে আসছে। সেকেন্ড ক্লজে বলা হচ্ছে যে বিজনেসের ভালোর জন্য কিংবা কোনো কোনো সময় আইনগত কিছু বাধ্যবাধকতা আসতে পারে। প্রতি বছর ল চেঞ্জ হচ্ছে, ট্যাক্স চেঞ্জ হচ্ছে, তো সেই ট্যাক্স স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্য বিজনেসের জন্য ট্যাক্স স্ট্রাকচার এমন ভাবে চেঞ্জ হয়ে গেল তাতে বিজনেসের হয়তো ক্ষতি হচ্ছে যদি আমি আগের রুলস এন্ড রেগুলেশনকে ফলো করি। তাহলে বিজনেসের বেটারমেন্টের জন্য যদি আমাকে কোনো রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করতে হয়, তাহলে আমি অতি অবশ্যই সেই রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করব। বাট যেটা চেঞ্জ করলাম কারণ সহ ফিনান্সিয়াল স্টেটমেন্টে লিখে দেব যে আগের বছর অবধি এই রুলসটা আলাদা ছিল, এই বছর আমি রুলসটা চেঞ্জ করলাম, এই কারণে চেঞ্জ করলাম, আর এইটা চেঞ্জ করলাম। এইটা স্পষ্ট করে তোমাকে লিখে দিতে হবে। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাজাম্পশন। এরা কিন্তু অ্যাজাম্পশন, এরা কিন্তু প্রিন্সিপাল নয়। দিস থ্রি আর অ্যাজাম্পশন, গুলিয়ে ফেলবে না। এরপরে আসবে সাম প্রিন্সিপালস। দিস আর নট প্রিন্সিপাল, দিস থ্রি আর অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, কনসিস্টেন্সি অ্যাজাম্পশন অ্যান্ড অ্যাক্রুয়াল অ্যাজাম্পশন। সো হোয়াট ইজ অ্যাক্রুয়াল অ্যাজাম্পশন? বলছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নগদ ও অনগদ লেনদেনগুলিকে একত্রিত করে নির্ণয় করা হয়। বিজনেসে যখন আমি কোনো ফিনান্সিয়াল রিপোর্ট পাবলিশ করছি তাতে সবসময় ক্যাশ ট্রানজাকশন এবং নন ক্যাশ ট্রানজাকশনকে একত্রে আনা। এমন কোনো বিজনেস এক্সিস্ট করবে যে আমি শুধু ক্যাশেই ট্রানজাকশন করি? এমন কোনো বিজনেস এক্সিস্ট করবে যে আমি শুধু ক্রেডিটেই ট্রানজাকশন করি, আমি ক্যাশ নেব না কারোর থেকে? এরকম হয় না। তাই জন্য আমার ফিনান্সিয়াল রিপোর্টেও আমাকে ক্যাশ এবং নন ক্যাশ প্রত্যেকটা আইটেমকেই সুন্দরভাবে লিখে দিতে হবে। দিস আর ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড, বিগত বা আগামী বছরের জন্য প্রদত্ত ব্যয় বা আয়ের সংশ্লিষ্ট বছরের হিসাবে আসবেন। যখন আমার বিজনেসটা একটা গোয়িং কনসার্ন কনসেপ্ট চলছে, তার মানে আমার বিজনেস আগের বছর ছিল এবং আমার বিজনেস আগামী বছর আসবে হবে। কিন্তু
আমার আগের বছরের কোনো ডেটা এই বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকবে না, এবং আগামী বছরের কোনো ডেটা এই বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকবে। আমরা যখন অনেক ক্লাস পরে, যখন আমরা ইয়ারের এন্ডে গিয়ে ফাইনাল অ্যাকাউন্ট শিখব, এই আর্থিক বিবরণী তৈরি করা শিখব, তখন আমরা দেখব আগের বছরের এক্সপেন্সেসকে কি করে বাদ দিয়ে দিতে হয়, এই বছরের এক্সপেন্সেসকে কি করে রাখতে হয়, আবার আগামী বছরের এক্সপেন্সেস বা ইনকাম মাঝে মধ্যে ঢুকে যায়, তাকেও কি করে এখান থেকে সরিয়ে দিতে হয়। লজিকটা হচ্ছে, আমি অ্যাকাউন্টিং ইয়ার যে বছরের করছি সেই বছরেরই এক্সপেন্সেস, সেই বছরেরই ইনকাম, সেই বছরের সাথে রেলিভেন্ট সমস্ত ট্রানজাকশনকে আমাকে লিখতে হবে। So these three are the basic assumptions of accounting. These are termed as fundamental assumptions of accounting. Is it clear? Next thing,